বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত হবে জুলাই সনদ, জানালেন আলী রিয়াজ। আজই সব দলের কাছে যাবে প্রাথমিক ঐক্যমত্যের তালিকা। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট, মন্তব্য তারেক রহমানের। আশুলিয়া জুলাই স্থাপনায় নির্মাণের প্রতিশ্রুতি। অন্তর্বর্তী সরকারকে এক্সিট নিয়ে ভাবার পরামর্শ দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচনের ঘোষণা এলেই নৈরাজ্য বন্ধের আশা মঈন খানের। সংসদের ৩৯ আসন পুনর্বিন্যাসের প্রস্তাব ইসির। গাজীপুরে একটি বেড়ে কমবে বাগেরহাটে। 10 আগস্ট পর্যন্ত নেওয়া হবে দাবি আপত্তি। সমন্বয় ভূঁইয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ডিএমপি। 24 ঘন্টায় গ্রেফতার 186। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট। রায় জালিয়াতি মামলায় এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড। এবং 8.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামি তাণ্ডব। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সতর্কতা। দেখছিলেন শিরোনাম সংবাদ সন্ধ্যার, সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। আজকের মধ্যে কিছু অমীমাংসিত বিষয়ের খসড়া ও বৃহস্পতিবারে ঐক্যমত্য পৌঁছানো বিষয়গুলোর খসড়া সনদ সব দলের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংসদের নারী প্রতিনিধিদের কাঠামো সহ অমীমাংসিত 7 বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে বুধবার দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনায় এই কথা জানান তিনি। আলোচনার শুরুতে দলগুলো সংসদের নারী প্রতিনিধিদের কাঠামো নিয়ে বিভিন্ন মত তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব তামিম। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা। বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার তালিকা আজই রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব এবং কালকে আমরা সুস্থতা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐক্যমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। আলোচনার শুরুতে খসড়া সনদে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে প্রস্তাবনার উপর মত দেন রাজনৈতিক দলের নেতারা। অন্তত দলগুলো 50টা সিটে নারীকে নমিনেশন দিতে বাধ্য থাকে, যারা 300 আসনে দিবে। 100 আসন উন্নীত করতে হবে, কি বলে এই আপনার সংরক্ষিত এবং সরাসরি ভোট হইতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত পর্যায়ক্রমিক 5% বৃদ্ধির মাধ্যমে 100 আসনে নারী প্রার্থী সরাসরি ভোটে অংশ না নেওয়া পর্যন্ত সংবিধানে সংরক্ষিত নারী আসনের বিদ্যমান ব্যবস্থা বজায় রাখা উচিত। যতদিন পর্যন্ত 100 পর্যন্ত গুনতে পারতেছেন না ততদিন পর্যন্ত তো এই রিজার্ভ সিটটা রাখতে হবে। তো এখানে আপনাদের আমার মনে হয় ওইভাবে চতুর্দশ সংসদটা না দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা এরকম করতে পারেন যে যখন সরাসরি নির্বাচনের জন্য মহিলাদের সংখ্যাটা 100-তে যাবে, না যাওয়ার আগ পর্যন্ত ওই 50টা বহাল থাক। এদিকে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে শুধু নারীদের নমিনেশন যথেষ্ট নয় জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নারীদের নির্বাচিত হওয়া নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন। 50 জন রিজার্ভ থাকতেই হবে, থাকার পরেও আরো কোনো মেকানিজম বের করা যায় কিনা যে যাতে করে তারা নমিনেশন হবে, ইলেক্টেড হওয়ারও কোনো ধরনের টেকনিক্যাল প্রভিশন আমরা তৈরি করতে পারি কিনা। খসড়া সনদে একমত হওয়া সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের সময়কাল 2 বছর নির্ধারণের বিষয় তুলে ধরে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার সময়কাল নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। যে আপনারা আরো কমপক্ষে 2 বছর থাকবেন ক্ষমতায়। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তা আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারকে এক্সিট নিয়ে ভাবার পরামর্শ দিয়েছে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার সকালে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আর নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশের সব নৈরাজ্য কমে আসবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় পিআর পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে অবাস্তব বলে মত দেন তিনি। আরও জানাচ্ছেন তন্ত্রা তারুণ্য।
গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন এসব বিষয়ে বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত নিয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মত প্রকাশ থাকলেও এ ব্যবস্থায় মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে বক্তাদের কণ্ঠে। বাংলাদেশের মানুষ আপনারা দেখেছি ইভিএম এ কিভাবে ফেল করেছে, সেখানে সংখ্যানুপাতিক নির্বাচনে বাংলাদেশ আপনার আরপিও এবং অন্যান্য রিলেটেড যে আইনগুলি সেগুলিকে চেঞ্জ করে সংখ্যানুপাতিক নির্বাচনে আসা, উই আর জাস্ট নট রেডি ফর ইট। আমাদের সেমিনারে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি অনিশ্চিত বলে মত দেন বক্তারা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর কোনো সমাধান নয় এবং আমি মনে করি যে দেশের প্রয়োজনে, অর্থনীতির স্বার্থেই এখানে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা প্রয়োজন। আমাদেরকে অবশ্যই যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে। এই সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চাইছে বলে মন্তব্য করেন বক্তারা। পরবর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে কতটা বৈধতা দেবে তা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান বক্তা ডক্টর মঈন খান। এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকবে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে বাড়ছে একটি আসন আর সর্বনিম্ন হিসেবে বাগেরহাটে কমবে একটি আসন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়াও ৩৯টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে তিনি বলেন ১০ আগস্ট পর্যন্ত এই বিষয়ে দাবি ও আপত্তি নেওয়া হবে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি আনোয়ার। শিউলি রায় রিপোর্ট জানাচ্ছেন মাকদুরা মিতি। সবচেয়ে বেশি ভোটার যেই জেলায় সেখানে আসন বাড়ানোর প্রস্তাব এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি। ৩৯টি আসনে পরিবর্তন আসছে ও ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ১০ আগস্ট পর্যন্ত সংযোজন, বিয়োজন, আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। সীমানা নির্ধারণ বিষয়ে তিনি বলেন, এটি পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। বৃহস্পতিবারের মধ্যেই তা প্রকাশ করা হবে। কিছুদিন আগে আমাদের একটা টেকনিক্যাল কমিটি হয়েছে। সেই টেকনিক্যাল কমিটিটা তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন এবং আশা রাখি আমরা যে আগামী দিন এটি গেজেট আকারে খসড়া আকারে প্রকাশ। 250-এর কাছাকাছি জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন ছিল না, তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি বলেও জানান আনোয়ারুল।
এদিকে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এসে সিইসির সঙ্গে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটিং পদ্ধতির বিষয়ে আলোচনা করেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন যেন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিং এর মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এই ক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। আগামী 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশে কোনো নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি জানান, আগস্ট ঘিরে বিশেষ অভিযান ডিএমপির এখতিয়ার। রংপুরে ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার হতে চলেছে প্রায় 1 বছর। এই উপলক্ষে চলতি বছরের জুলাই আগস্ট নিয়ে নানা কর্মসূচি নিয়েছে সরকার। 5 আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার দুপুরে সচিবালয়ে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 5 আগস্ট ঘিরে কোনো হুমকি নেই। না, 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে। আগস্ট সামনে রেখে ডিএমপির বিশেষ অভিযান শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটনে চলছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা হলো ডিএমপির অভিযান। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান হচ্ছে। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশন জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটা ওখানে দরকার হয়েছে দেখে ধরছে। এখন এইটা বিশেষ অভিযানটার ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের ওখানে ডিটেল আপনি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা জানেন, তাদের আমরা সবাই তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 5 আসামিদের মধ্যে রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে কে চেক দিয়েছে তা প্রকাশ করেনি ডিএমপি। দুপুরে এক ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রতি মাসে ঢাকার হত্যার শিকার হচ্ছেন 20 জন। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার কথা জানিয়ে উপকমিশনার তালেবুর রহমান জানান, 24 ঘন্টায় 186 জনকে গ্রেফতার করা হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির এই ভিডিও ফুটেজ গত 17 জুলাইয়ের। দেখা যায় চাঁদার টাকা নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদের নেতৃত্বে 5 যুবক। গ্রেপ্তারের পর আসামিরা এখন রিমান্ডে। তাদের দেয়া তথ্যে একজনের বাসা থেকে উদ্ধার হয় 2,25 লাখ টাকার চেক। এই ঘটনায় মামলা হয়েছে কলাবাগান থানায়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, মোট 4টি চেকে এই টাকার উল্লেখ রয়েছে। তবে তদন্তের স্বার্থে চেক দেওয়া ব্যক্তির নাম বলেনি সংস্থাটি। এটা তদন্তাধীন রয়েছে। এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। ব্রিফিংয়ে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে ডিএমপি। জানায়, সাম্প্রতিক সময়ে সংগঠিত সব অপরাধের জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে, এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। গত 24 ঘন্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন, আর প্রতি মাসে গড়ে হত্যার শিকার 20 জন। এছাড়া গড়ে 46টি ছিনতাই ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটে। সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 6 আগস্ট আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পলাতক 24 জনের পক্ষে স্টেট ডিফেন্স অব্যাহতির আবেদন করেন। এর আগে গেল 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আদালত। আমরা যে বিষয়টা বলেছি যে এইখানে কমান্ড রেসপন্সিবিলিটির স্ট্রাকচারটা মানে এই নয় যে কাউকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। কমান্ড স্ট্রাকচারটা ভিন্নভাবে নির্ধারিত হয়। কেউ ঘটনাস্থলে না থেকে তার অধস্তনদের নির্দেশ দিতে পারেন। কেউ আরও কমান্ড স্ট্রাকচারটার বর্ণনা হচ্ছে একটা লোক একটা অপরাধ করলো তার অধীনে, তাকে শাস্তি দিল না, জানার পরেও এটাও তার কমান্ড রেসপন্সিবিলিটি। আইন মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আমরা আমাদের ক্লায়েন্টের পক্ষে যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছি এবং সার্চ থেকে অব্যাহতির আবেদন চেয়েছি। বিজ্ঞ আদালত এই চার্জের আদেশের জন্য দিন ধার্য করেছেন আগামী 6/8/2024। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদান সহ জালিয়াতির অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে। হিমেলের প্রতিবেদন জানাচ্ছেন এনআই নাহিদ। গেল 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন দেশের 19তম প্রধান বিচারপতি ABM খায়রুল হক। 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালতে তোলা হয় তাকে। শুনানি শেষে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় খায়রুল হককে 7 দিনের রিমান্ড দেন আদালত। তাকে 10 দিন রিমান্ড চাই। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং বক্তব্য দেয় এবং আমরা প্রসিকিউশন টিম আমাদের রিমান্ডের সাপেক্ষে বক্তব্য তুলে ধরি। বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদান সহ জালিয়াতির অভিযোগ আনা হয় খায়রুল হকের বিরুদ্ধে। সেই তত্ত্বাবধায়ক সরকারকে ত্রয়োদশ সংসদ তিনি বাতিল করে সে এই আপনার রায়কে প্রকাশের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে এবং দেশি বিদেশি বিশেষ করে শেখ হাসিনার তসবিটিভে শেখ হাসিনার পরামর্শে এবং এই আওয়ামী সরকারকে ইস্টাবলিশ করার জন্য সেই ত্রয়োদশ সংসদ তিনি বাতিল করে সেই রায় দেয়। এর আগে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা ও নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এই প্রধান বিচারপতিকে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখন সুস্থ আছেন। বুধবার দুপুরে ফেনীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতিতে দলের আস্থা রয়েছে। আপনারা ফেনী ইতিহাস জানেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে, অতএব আমাদের নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুলের শিক্ষিকা সুস্থ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 32 জনের মধ্যে 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। এদিকে নিহত মাইলস্টোন শিক্ষিকা মেহরিন চৌধুরীর বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের সবশেষ অবস্থা নিয়ে বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বিভিন্ন জায়গায় যাচ্ছে যেখানে তাদের ঠিকানা দেওয়া। জানান, হাসপাতালে এখনো 32 জন ভর্তি রয়েছেন, যাদের 27 জনই শিশু। দগ্ধ 14 জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে, আর এখনো 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আর ছাড়পত্র পেয়েছেন মাইলস্টোনের শিক্ষিকা ফারজানা ইয়াসমিন। আমাদের মেল এসডিউতে 3টা, ফিমেল এসডিউতে 5টা, পোস্ট অপারেটিভে 4টা, কেবিনে 18টা, 19টা পেশেন্ট ছিল। কেবিন থেকে একটা পেশেন্টকে আমরা রিলিজ দিয়েছি। আর ক্রিটিক্যালের ব্যাপারে যে আমাদের 3 জন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে,
এবং আমাদের 7 জন পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আছে। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন শিক্ষিকা মেহেরুন চৌধুরীর বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মেহেরুন চৌধুরীর মতো শিক্ষিকারা আছেন বলেই সমাজ এখনো টিকে আছে। কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয়, কত উঁচু মাপের আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে পেরেছি। আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি, আমাদের অনেক কিছু শেখার আছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। তাবলিগ জামায়াতে দুই পক্ষের বিবাদ মেটাতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তাবলিগ জামায়াতের দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় সংঘাত এড়ানোর কথা জানায় দুই পক্ষই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। বাংলাদেশে তাবলিগ জামাতের দুটি অংশ, জুবাইর ও সাতপন্থী। গেল বছর টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন প্রাণ হারায়। ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ ঘিরে পক্ষ দুটির রেষারেষি সংঘর্ষ ও পরস্পরকে দোষারোপের ঘটনা এবারই প্রথম নয়। দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তাবলিগের দুই গ্রুপ। বৈঠক শেষে তারা জানান কিভাবে আগামীতে বিশ্ব ইজতেমা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের কাজকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং এই কমিটি সুপারিশ পেশ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সভা শেষে কথা বলেন ধর্ম উপদেষ্টা। বলেন, একসাথে ইজতেমা করা নিয়ে কোনো আলোচনা হয়নি। দুপক্ষই যাতে আলাদাভাবে শান্তিপূর্ণ ইজতেমা করতে পারে সেজন্য গঠন করা হচ্ছে কমিটি। কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি, তাদের পরামর্শ চেয়েছি। এই সময় যে কোনো ধর্মকে কটূক্তি করা বর্তমানে ফ্যাশন হয়ে গেছে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি, এটা আমাদের দেশে বহুকাল যাবত ফ্যাশনে পরিণত হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে 950 কোটি আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আরও জানাচ্ছেন ফজলা আদিত্য। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। নাবিল সহ 10 ব্যবসায়িক গ্রুপের অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে গঠন করা হয় টাস্ক ফোর্স। দুদকের অনুসন্ধানে উঠে আসে ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করে 950 কোটি টাকা। এই ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ইসলামী ব্যাংক পিএলসির 950 কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 2500 ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাকমিয়াকে। তার বিরুদ্ধে আছে 14,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। এছাড়া 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় সাংবাদিক মুন্নি সাহাকেও। আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। মহাপরিচালক জানান, জিজ্ঞাসাবাদে দুর্নীতির সঙ্গে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেবে দুদক। ফজলা আদিত্য, দেশ টিভি,
ঢাকা। ডাকসু নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, তফসিল পরবর্তী সহিংসতা রোধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যোগাযোগ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে, পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে বলেও জানান উপাচার্য। এ সময় একনেকে অনুমোদন পাওয়া ২,৮৪০ কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় ২,৬০০ ছাত্রী এবং ৫,১০০ জন ছাত্র ধারণ ক্ষমতার আবাসিক হল, প্রশাসনিক ভবন নির্মাণের কথা জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রক্টর অফিসের সমন্বয়ে প্রতিদিন যোগাযোগ হচ্ছে, প্রতিদিন। ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথ চাউল ধরি হাওড়ে বাবাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমেল। ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আলাদা মামলায় ১৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগর অঞ্চলে জারি হয়েছে সুনামি সতর্কতা। কুরিল দ্বীপপুঞ্জের পাশাপাশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে। ঝুঁকিপূর্ণ এলাকায় এখনো চলছে উদ্ধার তৎপরতা। জাপান উপকূল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২০ লাখ মানুষকে। লুৎফর কবিরের রিপোর্ট। রাশিয়ার পূর্ব উপকূল কাঁপিয়ে দিয়েছে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপরই দেশটির উত্তরাঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানে সুনামি। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বড় বড় ঢেউ আছড়ে পড়ে উপকূলে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা২৫ ভূমিকম্প আঘাত হানার কথা জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮০ মাইল পূর্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে। কামচাতকায় ১০ থেকে ১৩ ফুট পর্যন্ত আছড়ে পড়ছে সুনামির ঢেউ। সময়ের সঙ্গে রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে আসছে ক্ষয়ক্ষতি। পেট্রোপাভলোভস্কে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত। ভূমিকম্প আঘাতের সময় সিসিটিভির ক্যামেরা ও মোবাইলে দেখা যায় ভয়াবহ দৃশ্য। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোয়। যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাশাপাশি চীন, ফিলিপাইন, পেরু, ইকুয়েডর সহ আরও কিছু দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। নিজ দেশের নাগরিকদের মনোবল ঠিক রাখার পাশাপাশি নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান সরকার জানিয়েছে তার দেশের মানুষের জন্য সতর্কবার্তা একদিন থাকতে পারে। হোকাইদো উপকূলে আঘাত হেনেছে বড় বড় ঢেউ। ২০ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বিভিন্ন জায়গায় বাজছে সাইরেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।